নমস্কার। শুরু করছি আজকে আমার চ্যানেলের নতুন গল্প, ফলস মেমোরি। ফলস মেমোরি হলো এমন কোনো ঘটনার স্মৃতি যা আদতে ঘটেনি। আমার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল 19শে জানুয়ারি 1991 সালে। আমি আর আমার 3 বন্ধু দার্জিলিংয়ে হয়ে ঘুরতে গেছিলাম লেপচা জগৎ। এখন জায়গাটা রমরমা হলেও তখন তত লোক জায়গাটার ব্যাপারে জানতো না। জায়গাটা ছিল একটা গ্রাম, স্থানীয় কিছু মানুষজনের ছড়ানো ছিটানো কিছু বাড়িঘর। আমি, শশাঙ্ক, পালিতা, ত্রিজিৎ খুঁজে পেতেই জায়গাটা বার করেছিলাম যাতে নিরিবিলিতে একটু ছুটি কাটানো যায়। লেপচা জগতে তখন সর্বসাকুল্যে ছিল একটা মাত্র হোটেল, হোটেল কাঞ্চনজঙ্ঘা। সেই হোটেলেই একটা ডরমেটরি ভাড়া নিয়ে আমরা ছিলাম 3 রাত্রি। ঘুরে ফিরে খেয়ে শুয়ে 2টো দিন বেশ ভালোই কাটিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় দিন রাতে কি হলো বলি শুনুন। রাত তখন 10:30 মতো হবে। আমরা 8:45টার দিকে বসেছি চিকেন তন্দুরি আর ওল্ড মঙ্ক নিয়ে। দিব্যি গল্পগুজব চলছে, বন্ধুদের মদের আসরে যেমন হয় আর কি। এমন সময় আমার শরীরে কেমন একটা অস্বস্তি মতো হলো। তখনকার সময় আমার একটা বড় বদ অভ্যেস ছিল। আমি মদের সাথে খুব সিগারেট খেতাম। মনে মনে ভাবলাম, পরপর এতগুলো সিগারেট খেয়েই বোধহয় শরীরটা আনচান করছে। আমি বাকিদের বললাম, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, বুঝলি। কেন, কি হলো রে? জিজ্ঞেস করলো ত্রিজিৎ। কিছুই হয়নি, বললাম আমি। একটু সাফোকেশন মতো লাগছে, বাইরে থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, যা যা, বলল পালিত। খোলা হাওয়া, একটু ঘুরে আয়, ভালো লাগবে। বাকি 3জন আবার আড্ডায় মন দিল। আমি পেছন ঘষে বিছানা থেকে নামলাম। উঠে দাঁড়িয়ে আবার বিছানায় ঝুঁকে পড়ে সিগারেটের প্যাকেটটা নিলাম। যদিও অতিরিক্ত ধূমপানের জন্যই শরীরে অস্বস্তি লাগছে, তাও বাইরে গিয়ে একটু সুস্থ লাগলেই আবার একটা সিগারেট ধরাতে ইচ্ছে করবে, এ আমি জানি। নেশা এমনই জিনিস। সিগারেটের প্যাকেটটা খুলে দেখে নিলাম ভেতরে কটা সিগারেট আছে। দেখার কারণ হলো, মদের নেশায় সিগারেট তো আর কেউ গুনে খায় না। যদি এই প্যাকেটের সব কটা সিগারেট শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আরেকটা নতুন প্যাকেট নিয়ে বেরোবো, এই আর কি। দেখলাম প্যাকেটের ভেতর তখনও 3টে মতন সিগারেট রয়েছে। আমি দেশলাইটা তুলে নিয়েও রেখে দিলাম। পাশ থেকে লাইটারটা তুলে নিলাম। বাইরে হাওয়া থাকলে দেশলাই দিয়ে সিগারেট ধরানো মুশকিল হবে। এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছি তার কারণ আছে, আগে বলে নি পুরোটা। আমি দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার পাশ থেকে চটি পায়ে গলিয়ে নিলাম। গায়ে শালটা আর একটু ভালো করে জড়িয়ে নিলাম। দরজায় লক খুলে বাইরে বেরোলাম। ঘরের বাইরে ছোট একটা করিডোর আছে, যেটা গিয়ে উঠেছে রিসেপশন রুমে। রিসেপশনে তখন কেউ নেই, শুধু একটা টেবিল ল্যাম্পে নীল আলো জ্বলছে। রিসেপশন পেরিয়ে বাইরে এলে 3 ধাপ সিঁড়ি উঠে গেছে উপর দিকে। সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে একটা রাস্তা ঢাল বেয়ে নেমে গেছে নিচের একটা বাঁকের দিকে। রাস্তার 2 ধারে কিছু বাড়িঘর রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের এই হোটেলটা। পাহাড়ি গ্রামে রাত 10:30 মানে বেশ ভালোই রাত। বেশিরভাগ বাড়িঘরই নিস্তব্ধ, আলো বন্ধ, জানলা বন্ধ। বেশ খানিকটা দূরে একটা ছোট্ট দোকানের কার্নিশের কাছে একটা হলদেটে আলো জ্বলছে। তার ক্ষীণ আলো এই ঢালু রাস্তাটায় কিছুটা আলোকিত করে রেখেছে। চারদিক নিস্তব্ধ, নিশ্চুপ। জনমানুষের দেখা নেই। আমি সেই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পাহাড়ি গ্রামের এই নির্ভেদ নিস্তব্ধতা উপভোগ করার চেষ্টা করলাম। বেশ খানিকটা দূর থেকে কয়েকজনের হাসির আওয়াজ ভেসে এলো। খুব ক্ষীণ সেই শব্দ। মনে হলো যেন আওয়াজটা এলো আমাদের ঘরের দিক থেকে। বুঝলাম শশাঙ্ক, পালিতা, ত্রিজিৎদের আড্ডা চলছে। আমি কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিলাম। ঠান্ডা বরফের মতো হাওয়ায় আমার ফুসফুসে ঢুকে শরীরটাকে হালকা করে দিল। আমি ফস করে আরেকটা সিগারেট ধরিয়ে নিলাম। এক মুখ ধোঁয়া ছেড়ে আমি হাঁটতে শুরু করলাম নিচে ঢালু রাস্তাটার দিকে। রাস্তাটা সামনে গিয়ে যেখানে বাঁক খেয়ে আরও নিচে নেমে গেছে, সেখানে রাস্তার একদিকে খাদ আর অন্যদিকে পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া ঝোপ জঙ্গল। আমি এই বাঁকটার মুখে এসে দাঁড়ালাম। খুব বেশি দূর যাওয়ার সাহস পেলাম না। এই বাঁকটা অবধি তাও ওপরে সেই দোকানের আলোটা খানিকটা এসে পৌঁছেছে। নিচের দিকের রাস্তা যাকে বলে পিচ ব্ল্যাক। আমি খাদের মুখে গিয়ে একটা পাথরের পাশে দাঁড়ালাম। সামনে মিশমিশে অন্ধকার। কোথায় পাহাড়ের শেষ আর কোথায় খাদের শুরু কিছুই বোঝা যাচ্ছে না।
কিন্তু অনেক দূরে একটু নিচের দিকে ঠিক জোনাকির মতো দু একটা ছাড়া ছাড়া আলো জ্বলছে। বুঝলাম ওগুলো সামনের পাহাড়ের কোলের কোনো একটা গ্রাম। কি মায়াময় যে এই দৃশ্য লাগছিল তা বলে বোঝাতে পারবো না। থেকে থেকে দমকা হাওয়ায় শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। অন্ধকারের আর নিস্তব্ধতা মিলে এমন এক পরিবেশ তৈরি করেছে যেন আমি লেপচা জগতে নয়, পৃথিবীর বাইরে মহাশূন্যে আছি। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমার কেমন একটা ঘোর লেগে গেছিল। ঘোরটা কাটলো খুব মৃদু একটা আওয়াজে। অন্য কোথাও হলে এই আওয়াজ হয়তো শুনতেও পেতাম না, কিন্তু এই পরিবেশে স্পষ্ট শুনলাম আমার বাঁদিকে মোটামুটি হাত তিনেক দূরে কেউ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আমি চমকে উঠলাম, বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অচেনা জায়গা, এত রাতে একা এখানে দাঁড়িয়ে, বিপদ আপদ হলে গলা ছেড়ে ডাকলেও কেউ আসবে কিনা সন্দেহ। আমার সঙ্গে টর্চ ছিল না, সবার হাতে হাতে মোবাইল ফোন আসতে তখনও ঢের দেরি। পকেটে লাইটারটা চেপে ধরে জিজ্ঞেস করলাম, কে? কেউ কোনো সাড়া দিল না। কেউ থাকলেও সে যে বাংলা বুঝতে নাও পারে সেটা আন্দাজ করে আবার জিজ্ঞেস করলাম, কন হ্যায়? আবারও কোনো সাড়া নেই। আওয়াজটা যেখানে থেকে এসেছে সেই দিকে আমি একভাবে তাকিয়ে আছি। নিশ্ছিদ্র অন্ধকার। একটা আস্ত মানুষ যদি সেখানে দাঁড়িয়েও থাকে তাহলেও বোঝার উপায় নেই। অথচ রাস্তার উপর দিক থেকে যে ক্ষীণ আলোটা এসে পড়েছে এই রাস্তার বাঁকে, তার খানিকটা পড়েছে আমার ডান দিকের পিঠে। অর্থাৎ আমি আরেকজনকে দেখতে না পেলেও সে আমায় ঠিকই দেখতে পাচ্ছে। আমি আবার চেঁচিয়ে উঠলাম, এবার একটু বেশ জোরেই জিজ্ঞেস করলাম, কন হ্যাঁ, ক্যা চাইয়ে? চুপ, কোনো কথা নেই। গাছ থেকে পাতা ঝরে পড়লেও বোধহয় আওয়াজ পেতাম, এত নিশ্চুপ সবকিছু। আমার ভালোই ভয় করলো। এই অবস্থায় হোটেলে ফিরে যাওয়াই বিচক্ষণের কাজ। কিন্তু হোটেলে ফিরতে গেলে আমায় পিছন ঘুরে হাঁটতে হবে। অন্ধকারে যে গা ঢাকা দিয়ে আছে, সে যদি আমায় পিছন ফিরলেই আমার উপর চড়াও হয়। অথচ পাহাড়ি রাস্তার সামনে তাকিয়ে পিছন দিকে হাঁটাও অসম্ভব। মহা বিপদে পড়া গেল। আমি মাথা ঠান্ডা করে একটু ভাবার চেষ্টা করলাম। সামনে অন্ধকারে আশ্রয় করে যে লুকিয়ে আছে, সে যদি চোর বাটপার হয়, তাহলে এতক্ষণ আমার উপর চড়াও হচ্ছে নাই বা কেন? আমি তো নিরস্ত্র, আর ফতুয়া শাল গায়ে দিয়ে খুব একটা সুবিধাও করে উঠতে পারবো না। তাহলে সে চড়াও হচ্ছে না কেন? কিসের অপেক্ষা করছে? আর যদি চোর বাটপার না হয়, সাধারণ স্থানীয় লোক হয়, তাহলে সে এরকম আড়ষ্ট হয়ে চুপ করে আছেই বা কেন? বাংলা হিন্দি না বুঝলেও তার স্থানীয় ভাষায় কিছু তো বলার চেষ্টা করবে। অবশ্য আরেকটাও জিনিস হতে পারে, হয়তো ওখানে আদতেও কেউ নেই। দীর্ঘশ্বাসের ব্যাপারটা হয়তো ভুল শুনেছি। ভুল হওয়ার কথা নয় জানি, তাও যুক্তিতে আর তো কিছু খাটছে না। আমি একটু নিশ্চিন্ত হয়ে পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করে তার থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটে গুঁজলাম। তারপর লাইটারটা মুখের কাছে এনে এক হাত দিয়ে সামনের উপত্যকা থেকে ভেসে যাওয়া হিমেল হাওয়াটা আড়াল করে আগুন জ্বালালাম। আর সেই ক্ষণিকের আগুনের আলোয় দেখলাম আমার বাঁ দিকে একটু সামনের দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। গায়ের পোশাক খুব ভালো কিছু বুঝতে পারলাম না, তবে ঊর্ধ্বাঙ্গে মনে হলো ময়লাটে একটা গেঞ্জি। সে আমার দিকে পিছন করে উপত্যকার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই শুধু তার মাথার পিছনটা দেখলাম। আমি দেখলাম তার মাথার খুলি ফেটে দুফাঁক হয়ে রয়েছে, আর তার থেকে কলকল করে বেরিয়ে পড়ছে পিচ কালো রক্ত। আমি লাইটার সিগারেট সব ফেলে সেখান থেকে ছুট লাগালাম হোটেলের দিকে। অন্ধকার ঢালু রাস্তায় দৌড়তে গিয়ে বেসামাল হয়ে পড়লাম মুখ থুবড়ে। মাথাটা হঠাৎ মনে হলো খুব হালকা হয়ে আসছে। গা হাত পা অসাড় হয়ে এলো। জিভে নুনতা একটা স্বাদ পেয়ে বুঝলাম রক্ত। যখন ঘুম ভাঙলো তখন চারিদিকে আলো। প্রথমটায় বুঝতে পারিনি আমি কোথায় আছি, তাও বুঝতে পেরে ধর্মড়িয়ে উঠলাম। কিরে, ঠিক আছিস তো? জিজ্ঞেস করলো পালিত। সে আমার পাশে খাটে হেলান দিয়ে বসে চা খাচ্ছে। সামনে চেয়ারে বসে খাটের ওপর পা তুলে চা খাচ্ছে শশাঙ্ক। আরে ওট ওট, আর কত ঘুমোবি? বলল শশাঙ্ক। আমি বেকুবের মতো উঠে বসে মাথায় হাত বুলালাম। কই, মাথায় কোনো ব্যথা তো নেই।
আমি তো আমার ঘরেই আছি, মানে হোটেলের ঘরে। আমি এই অবধি এলাম কি করে? যদি শশাঙ্ক পালিতরা নিয়ে আসতো, তাহলে কি এরকম নির্বিকারভাবে বসে চা খেত? নিশ্চয়ই জিজ্ঞেস করতো কি হয়েছিল কাল রাতে, আমি কি করে পড়ে গেলাম, এইসব। কিন্তু তারা তো কিছুই জিজ্ঞেস করছে না। এমন ভাব করে চা খাচ্ছে আর আড়মোড়া ভাঙছে যেন কিছুই হয়নি। আমি বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুলাম, তখনই কাউকে কিছু বললাম না। ব্যাপারটা আর একটু দেখা দরকার। কিছুই হয়নি এমন ভাব করে আমিও হাত মুখ ধুয়ে চা খেলাম, ওদের সাথে সাধারণভাবে কিছু গল্পগুজব করতে লাগলাম। আমি অগোচরে খেয়াল করতে থাকলাম যে আমাদের বন্ধুদের কথায় বা ভাবভঙ্গিতে কোনো অসঙ্গতি ধরা পড়ে কিনা, কিন্তু সেরকম কিছুই মনে হলো না। বেলা 11টা নাগাদ আমরা হোটেল থেকে বেরোলাম আশপাশটা ঘুরে দেখব বলে। হোটেলের সামনে সেই ঢালু রাস্তাটা দিয়ে নিচের মাঠটার কাছে এসে দেখি সেখানে রাস্তার এক ধারে চকের গুঁড়ো দিয়ে একটা মানুষের প্রতিকৃতি করা। মাটির ওপর সেই প্রতিকৃতির মাথার কাছে অনেকটা জায়গা জুড়ে কালচে একটা ছোপ। একটু দূরে দুজন স্থানীয় লোক একটা কনস্টেবলের সাথে দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গিয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করলাম সেখানে কি হয়েছে। হিন্দি স্থানীয় ভাষার হাত পা নাড়িয়ে সে যা বোঝালো, তার মানে এই দাঁড়ায় যে কাল রাতে পাহাড়ের উপরের দিকের একটা বাড়ি থেকে একটা লোক পা হড়কে গিয়ে এসে এই রাস্তার উপর পড়ে আর তার মাথা ফেটে মারা যায়। এই গ্রাম থেকে একটা ছোট ভ্যান রোজ সকালে দার্জিলিংয়ে যায় সবজি নিয়ে। আজ সকালেও সে আন্দাজ 7:30টার সময় ভ্যানটা এই রাস্তা দিয়ে যেতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা লোক লাশটা দেখতে পায় আর পুলিশে খবর দেয়। হোটেলে ফিরে চল, আমি শশাঙ্কদের বললাম। কেন রে, কি হলো? শশাঙ্ক অবাক হয়ে জিজ্ঞেস করলো। চল, বলছি। হোটেলে ফিরে এসে আমি ওদের পুরোটা বললাম। আমার কথা শুনে ওরা একে অপরের দিকে তাকালো। তারপর পালিত বলল, তুই কি ইয়ার্কি মারছিস নাকি আমাদের সাথে? আমি বিরক্ত হয়ে বললাম, ইয়ার্কি কেন মারবো? এটা কি ইয়ার্কি মারার বিষয় একটা? তাহলে তোর মাথাটা গেছে, বলল শশাঙ্ক। বাজে বকিস না, আমি ধমকে উঠলাম। এতে এত অবাক হওয়ার কি আছে? আমি বলছি আমি কাল রাতে যখন বাইরে গেলাম, ওই বাঁক দিয়ে লোকটাকে দেখতে পেয়েছিলাম। সে তখনও বেঁচে ছিল। আমি ভয় পেয়ে না পালিয়ে যদি তোদের ডাকতাম, হয়তো লোকটাকে বাঁচানো যেত, জানিস। অন্তত অন্তত বাঁচানোর একটা চেষ্টা। পাগলামো করিস না অনিল, ত্রিজিৎ চেঁচিয়ে উঠল। তখন থেকে যাতা বলে যাচ্ছিস। তুই লোকটাকে দেখবি কি করে? কাল রাতে তো তুই এই ঘর থেকে কোথাও বেরোসিনি। মানে? আমি আকাশ থেকে বললাম, বেরোসনি মানেটা কি? তোদের সাথে অত কথা বললাম, সিগারেটের প্যাকেট নিলাম, দরজা খুলে বেরোলাম, আর তোরা বলছিস বেরোয়নি? না, বেরোসনি, বলল পালিত। তুই কাল মদ খেয়ে 10টা 10:30টার দিকে দেয়াল ঘেঁষে শুয়ে পড়লি। পরে 11টার দিকে তোকে ডাকাডাকি করলাম ডিনার করার জন্য। তুই আধ ঘুমন্ত অবস্থায় গোঁ গোঁ করে বললি যে তুই খাবি না। আমরা খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ গল্প গুজব করে 12টার দিকে শুয়ে পড়লাম। আর আজ উঠলি তো সবার পরে। আমি আরো কিছু তর্ক করলাম বটে, কিন্তু মনে মনে বুঝলাম যে ওরা ঠিক বলছে। কিন্তু এত দীর্ঘ সময় স্মৃতি ভুল কি করে হয়? এই নিয়ে বহু বছর মনে এক অশান্তি রয়ে গেছিল। শুধু ভুল দেখা নয়, সেই লোকটাকেই বা কি করে দেখলাম যে সেই দিনই পাহাড় থেকে গড়িয়ে পড়ে মাথা মারা গেছে। খুব বেশি কাউকে এই ঘটনার কথা আর বলিনি। আস্তে আস্তে এই স্মৃতি ক্ষীণ হয়ে এলেও মাঝে মধ্যে রাতে দুঃস্বপ্নে ফিরে আসে সেই রাত। পরে আমার এক অফিস কলিগের বাড়ি আড্ডার আসরে বলেছিলাম এই গল্প। তার স্ত্রী ছিল এক মনোরোগ বিশেষজ্ঞ। সে বলেছিল এইরকম ঘটনাকে বলে ফলস মেমোরি, অর্থাৎ খুব পরিষ্কার দীর্ঘব্যাপী এক ঘটনার স্মৃতি যা আদতে ঘটেনি। সেই লোকটাকে তবে কেন স্মৃতিতে দেখতে পেলাম আমি জানতে চেয়েছিলাম। বুদ্ধিদীপ্ত মুখে বাঁকা হাসি হেসে মহিলা বলেছিল, ওটা সমাপতন, ওরকম হয়। আজকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো ফিডব্যাক থাকলে নিশ্চয়ই দেবেন, খুব ভালো লাগবে। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।